আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনাম। ই কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিং এর সিওও সহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ। রাজনৈতিক দলের ঐক্যমত্যে নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া উচিত বললেন সিইসি। ৮৪৮টি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা। ৯ দিন ধরে দেশে করোনা শনাক্তের হার ৫% নিচে। ৪ মাসের বেশি সময় পর একদিনে ১৭ জনের মৃত্যু। রাজধানী সহ ৭টি বিভাগীয় শহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, শিক্ষার্থীদের ভোগান্তি কমানোর উদ্যোগ। এবং এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, প্রধান শিক্ষক পদে ১৫ লাখ টাকা পর্যন্ত দিতে হয় বলে টিআইবির প্রতিবেদন। এছাড়া নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে কুইন্স লাইব্রেরিতে বাংলা কর্নার চালুর খবর। আনোয়ার শীট দামে কম, থেকে অনেক বেশি। আনোয়ার শীট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ধামাকা শপিং.com এর সিওও সিরাজুল ইসলাম রানা সহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব। প্রতিষ্ঠানটির কোনো ধরনের অনুমোদন, লাইসেন্স এবং ব্যবসায়িক অ্যাকাউন্ট নেই বলে জানিয়েছে এলিট ফোর্স সদস্যরা। আরও জানাচ্ছেন পরাগ আজিম। ই কমার্সের আড়ালে গ্রাহক প্রতারণার অভিযোগে সম্প্রতি বেশ কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এমনই একটি প্রতিষ্ঠান ধামাকা শপিং.com। প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, এমডি, সিওও সহ 11 জনের বিরুদ্ধে গত 23শে সেপ্টেম্বর মামলা করেন এক ভুক্তভোগী। ওই মামলায় র্যাবের হাতে গ্রেফতার হয়েছেন ধামাকা শপিং.com এর সিওও সিরাজুল ইসলাম রানা, ক্যাটাগরি হেড মোবাইল ফ্যাশন ও লাইফস্টাইল ইমতিয়াজ হাসান সবুজ এবং ক্যাটাগরি হেড ইলেকট্রনিক্স ইব্রাহিম স্বপন। ব্রিফিংয়ে র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রাহকদের প্রতারণার বিভিন্ন কৌশল সম্পর্কে তথ্য পেয়েছেন তারা। তাদের কোনো প্রকার বৈধ অনুমোদন বা বৈধ কাগজপত্র কিছুই তাদের নেই। ট্রেড লাইসেন্স থেকে শুরু করে কোনো ধরনের ডকুমেন্ট তাদের নেই। ব্যবসা পরিচালনায় তারা ইনভ্যারিয়েন্ট টেলিকম বাংলাদেশ নামক একটি প্রতিষ্ঠান রয়েছে, তার নামে তারা কদিন চালনা করে আসছিল এবং বিভিন্ন সময়ে তারা এই পর্যন্ত আমাদের যারা গ্রেফতার করেছি তাদের তথ্য অনুযায়ী প্রায় 750 কোটি টাকা অর্থ লেনদেন করেছে, যেটা পুরোটাই অবৈধ। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ধামাকা শপিং.com এর গ্রাহক সংখ্যা প্রায় 3 লাখ। মোবাইল, টিভি, ফ্রিজ, মোটরবাইক ও ফার্নিচার লোভনীয় অফারে বিক্রির ঘোষণা থাকতো তাদের। সাপ্লায়ার যারা আছেন বা সেলার যারা আছেন তাদের প্রায় 200 কোটি টাকা বকেয়া হয়েছে। যারা কাস্টমার বা বায়ার তাদের প্রায় 150 কোটি টাকা বকেয়া হয়েছে। অর্থ সংকটের কারণে গত এপ্রিল থেকে মূলত কোনো ধরনের পণ্যই ডেলিভারি করা হয় নাই এবং গত জুন থেকে সকল কর্মচারী এবং এমপ্লয়ির বেতন বন্ধ রয়েছে। র্যাব জানিয়েছে, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, এমডি সহ অন্য শীর্ষকর্তা ব্যক্তিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। এবার প্রধান নির্বাচন কমিশনার বললেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে আগামীতে নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া উচিত। আসন্ন নির্বাচনগুলো নিয়ে কমিশনের বৈঠক শেষে তিনি বলেন, কিছু রাজনৈতিক দল ভোট বর্জন করে নির্বাচন কমিশনকে বিতর্কিত করে। 11 নভেম্বর 848টি ইউপি নির্বাচন সুষ্ঠু হবে বলে আশা প্রকাশ করেন সিইসি। সোমা ইসলাম জানাচ্ছেন। দ্বিতীয় দফার 848টি ইউপি নির্বাচন সহ 10টি পৌরসভার ভোট এবং সিরাজগঞ্জ 6 আসনের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে বুধবার প্রায় 3 ঘন্টা বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার। পরে তিনি নির্বাচনী পরিবেশ সহ নানা ইস্যুতে কথা বলেন। সাম্প্রতিক রাশিয়া সফরের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, রাশিয়ার মতো ভোট করা আমাদের দেশে সম্ভব নয়। রাশিয়ার নির্বাচন ভালো, আমাদের থেকে তাদের পার্থক্য হলো যে ও দেশে আমাদের মতো ওই রাস্তাঘাটে
ব্যানার ফেস্টুন অথবা দেয়ালে দেয়ালে ফেস্টুন এগুলো নেই। কমিশন মোটেই অনাস্থার জায়গা না। জনগণের আস্থা নেই এ কথা কোনো রকমই বলা যাবে না, কারণ জনগণ আপনাকে বলে নাই যে আস্থা নেই। রাজনৈতিক দলের লোকেরা এরা বলেন নির্বাচনে তারা অনেক সময় তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন না, অথচ বলেন যে নির্বাচনে জনগণের আস্থা নেই। জনগণের আস্থা যদি না থাকে তাহলে আমাদের দেশে নির্বাচনগুলো এখন যেগুলো হচ্ছে সেগুলো তো আপনাদের এই টেলিভিশনেই দেখান উপচে পড়া ভিড় থাকে। নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে আইন করা কতটা জরুরি তাও ব্যাখ্যা করেন প্রধান নির্বাচন কমিশনার। পরবর্তী কমিশন গঠন করার ব্যাপারে রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে হওয়া উচিত, অবশ্যই সেটা হওয়া উচিত, আমি সেটা সমর্থন করি যে তারা যেন সমর্থনযোগ্য একটা নির্বাচন কমিশন হয়, সেভাবে তাদের সেরকম একটা কমিশন হওয়া উচিত। কী ধরনের আইন হয় তার উপর নির্ভর করবে, আমি জানি না, সেটা এখন আগে বলা যাবে না এটার বিষয়ে। আর সবাই বলে আস্থার জায়গা তৈরি হবে তারা রাজনীতি করে তারা। 11 নভেম্বর ইউনিয়ন পরিষদের নির্বাচনে যাতে কোনো সহিংসতা না হয় সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে বলেন প্রধান নির্বাচন কমিশনার। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। 848টি ইউনিয়ন পরিষদ নির্বাচন, জাতীয় সংসদের একটি আসনের উপনির্বাচন সহ 10টি পৌরসভার তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বেলা 11:30টায় সিইসি নির্বাচনী তফসিল সংক্রান্ত বৈঠকের পর স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব খন্দকার হুমায়ুন কবির। দ্বিতীয় ধাপের যেই ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে টোটালি আমরা 848টি ইউনিয়ন পরিষদকে নিয়ে এসেছি। ভোট গ্রহণের তারিখ 11 নভেম্বর। সিরাজগঞ্জ 6 যে আসনটি, এটিতে উপনির্বাচন। ভোট গ্রহণের তারিখ 2 নভেম্বর। দেশের সংবিধান মেনে নির্বাচন না হলে আর তখন কোনো অঘটন ঘটলে বিএনপি তার দায়ভার নেবে না বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব। ঢাকা মহানগর বিএনপির দক্ষিণের করোনা ও ডেঙ্গু হেল্প সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপিতে নেতৃত্ব শূন্যতা নেই, বরং আওয়ামী লীগই নেতৃত্ব শূন্য। দেশে করোনায় মৃত্যু কমে 4 মাসের বেশি সময় পরে একদিনে 17 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট 27,487 জনের মৃত্যু হলো। স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে বলা হয়েছে, চলতি সপ্তাহে মৃত্যুর সংখ্যা আগের সপ্তাহের চেয়ে 77 জন কম। শনাক্তের হার গত 9 দিন ধরেই 5-এর নিচে রয়েছে। আরো জানাচ্ছেন মিথিলা নাজনীন। 4 মাসেরও বেশি সময় পরে দেশে বুধবার সকাল পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছেন 17 জন। এ পর্যন্ত মোট প্রাণহানি 27,487 জন। আক্রান্ত শনাক্ত কমে 1,178 জন। টানা 9 দিন ধরে শনাক্তের হার 5% নিচে রয়েছে। বুধবার শনাক্তের হার 4.12%। সুস্থ হয়েছেন 1,086 জন। মোট সুস্থ 15,15,000-এর মতো মানুষ। এ সময় দেশের বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে মৃত্যুর সংখ্যা 0। সর্বমোট শনাক্ত হয়েছে। করোনার নিম্নমুখী প্রবণতাকে ধরে রাখার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। গত 7 দিনে যে মৃত্যুর সংখ্যাটি আছে সেটি গত 7 দিনের তুলনায় 77 জন বা প্রায় 28% কমেছে। সামগ্রিকভাবে গত 1 মাস ধরে আমরা দেখছি যে সংক্রমণের যে ঊর্ধ্বগতিটি ছিল সেটি বহুলাংশেই নিম্নমুখী আছে। জুলাই মাসে আমরা সবচেয়ে বেশি সংখ্যক রোগী পেয়েছিলাম 3,36,226 জন এবং সেপ্টেম্বরের গতকাল অবধি 53,255 জন রোগী আমরা শনাক্ত করতে সক্ষম হয়েছি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে বলা হয়, করোনার টিকা সনদে কোনো ভুল থাকলে তা সংশোধনযোগ্য। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। প্রথমবারের মতো ঢাকার পাশাপাশি 7টি বিভাগীয় শহরে এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে। সময়, অর্থসাশ্রয় এবং ভোগান্তি লাঘবের জন্য এই সিদ্ধান্ত হয়েছে। 1 অক্টোবর ক ইউনিটে ভর্তি পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে। উপাচার্য বলেছেন, ভর্তি পরীক্ষায় কোনো অনিয়মের সুযোগ নেই। মিথিলা নাজনীন জানাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এতদিন শুধু ঢাকায় অনুষ্ঠিত হলেও এবার 2020-21 শিক্ষাবর্ষে 7টি বিভাগীয় শহরে 7টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। 1 অক্টোবর ক ইউনিটের ভর্তি পরীক্ষার সময়সূচি সকাল 11টা থেকে 12:30 পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক অনুষদের ডিন সহ সংশ্লিষ্টরা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে পরীক্ষা কার্যক্রম চালাবে। যে কোনো অনিয়মে কঠোর হুঁশিয়ারির ঘোষণা উপাচার্যের। যে কোনো ধরনের অসাধু তৎপরতা
সেটি রুখতে এবারও এই পরীক্ষাসমূহেও আমরা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব সর্বত্র সতর্ক আছে। সময় এবং অর্থ সাশ্রয়ী, ভোগান্তি লাঘব, এই তিনটি বিষয়কে বিবেচনায় নিয়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয়েছিল। চ ইউনিট ছাড়া অন্য সব ইউনিটে ভর্তি পরীক্ষায় 2টি অংশ, এমসিকিউতে 60 এবং লিখিত পরীক্ষায় 40 নম্বর থাকবে। ক ইউনিটে মোট আবেদনকারী 1,17,957। প্রতিটি আসনের বিপরীতে লড়বেন 65 জন শিক্ষার্থী। মিথিলা নাসনিন, চ্যানেল আই, ঢাকা। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পদের নিয়োগে 15 লাখ টাকা ঘুষ দুর্নীতি চলে। মাধ্যমিক শিক্ষা কার্যক্রম নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির গবেষণায় এই তথ্য উঠে এসেছে। টিআইবি বলছে, হাদিয়া বা সম্মানীর মাধ্যমে বদলি ঠেকিয়ে 20 বছর পর্যন্ত একই বিদ্যালয়ে থেকে যাচ্ছেন শিক্ষকরা। আরো জানাচ্ছেন মোস্তফা মল্লিক। টিআইবির গবেষণায় এবার উঠে এসেছে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের নানা অনিয়ম আর দুর্ভোগের চিত্র। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ, প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ পেতে স্থানীয় রাজনৈতিক নেতা ও গভর্নিং বডিকে 3.5 লাখ থেকে 15 লাখ টাকা পর্যন্ত লেনদেনের প্রমাণ পেয়েছে টিআইবি। এনটিআরসিএ থেকে সুপারিশ করা সহকারী শিক্ষকের শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করতেও ঘুষ দিতে হয়েছে 50,000 থেকে 2 লাখ টাকা। শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর থেকে পরিদর্শনে গেলে অধিদপ্তরকে দিতে হয় ওই প্রতিষ্ঠানের সব শিক্ষকের 1 মাসের বেতন। 3.5 লক্ষ টাকা থেকে 15 লক্ষ টাকা ম্যানেজিং কমিটি কিংবা অন্যদেরকে দিতে হয়। এটা কত শতাংশ? আর যেহেতু এটা গুণগত গবেষণা, সেখানে আপনি যেভাবে পরিসংখ্যানটি চাচ্ছেন সেটি দেওয়ার মতো সামর্থ্য আমাদের নাই, সক্ষমতা নেই। অন্তত 50% বেশি হবে সেটি ধারণা করা হচ্ছে। টিআইবি বলছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং আঞ্চলিক অফিসের কর্মকর্তারা নানা অনিয়মে জড়িত। সরকারি হাই স্কুল এবং কলেজে একজন শিক্ষক দীর্ঘ 10 বছরেরও বেশি সময় একই প্রতিষ্ঠানে কর্মরত থাকেন। তদবির ও নিয়ম বহির্ভূত অর্থের মাধ্যমে বদলি বা পছন্দের প্রতিষ্ঠানে দীর্ঘদিন অবস্থান করেন তারা। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মাঠ পর্যায়ে যে প্রশাসনিক কার্যক্রম বাস্তবায়ন হয়, সেটা সমন্বিত জনবলের কাঠামোর অনুপস্থিতি রয়েছে, আমরা দেখতে পেয়েছি। টিআইবির গবেষণা বলছে, কোভিডের কারণে শিক্ষার্থীদের লেখাপড়ায় বেশ ক্ষতি হলেও সংসদ টেলিভিশন শিক্ষার্থীদের চাহিদা পূরণ করতে পারেনি। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। দেশে প্রতি 4 জনে একজন উচ্চ রক্তচাপে আক্রান্ত, কিন্তু বেশিরভাগেরই নিজের এই অসুস্থতা সম্পর্কে জানা নেই। উচ্চ রক্তচাপজনিত কারণে হৃদরোগের ঝুঁকির সাথে ফাস্টফুডে আসক্তি, কায়িক পরিশ্রম না করা এবং ব্যায়ামের অভ্যাস না থাকায়ও নীরবেই এই রোগ ছড়াচ্ছে, যা করোনা মহামারীর চেয়েও ভয়াবহ। আরো জানাচ্ছেন জান্নাতুল বাকিয়া কেকা। হৃদরোগজনিত কারণে বিশ্বে প্রতি বছর 1,86,000 মানুষের মৃত্যু হয়। বাংলাদেশে মোট মৃত্যু এবং অসংক্রামক রোগজনিত মৃত্যুর 30% ঘটে হৃদরোগজনিত সমস্যায়। পরিসংখ্যান বলছে, দেশের মোট জনগোষ্ঠীর মধ্যে শহরে বসবাসকারীদের 8% এবং গ্রামে বসবাসকারীদের 2% হৃদরোগে ভুগছেন। শহুরে জীবনের পরিবর্তিত খাদ্যাভ্যাস, হাঁটাচলা, শারীরিক ব্যায়ামের অভ্যাস গড়ে না ওঠা এবং ক্রমেই বাড়তে থাকা মনোদৈহিক চাপের কারণে বাড়ছে হৃদরোগ। হঠাৎ করে খাদ্যাভ্যাস, তারপরে আমাদের কায়িক পরিশ্রম ছেড়ে দেওয়া, ধূমপান করা, আর এটাও তো ঠিক যে এখন লাইফস্টাইল, বিশেষ করে শহর কেন্দ্রিক লাইফস্টাইল অনেক স্ট্রেসফুল। আমাদের সময় মতো ঘুমানো, সময় মতো খাওয়া দাওয়া, এগুলো আমরা করতে পারি না কাজের চাপে। আর তাছাড়া এই সব মিলায় এই স্ট্রেস, এগুলোর কারণে আমাদের দেশে এখন উচ্চ রক্তচাপ বাড়ছে। উচ্চ রক্তচাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, হঠাৎ একদিন হয়তো একটা স্ট্রোক করে ফেললো। সেই জন্য আমার উপদেশ হবে, প্লিজ সবাই রক্তচাপটা প্রতি বছর একবার করে মাপবেন। গত 1.5 বছরই বৈশ্বিক মহামারী করোনাকালে মানুষের অর্থনৈতিক, মানসিক ও সামাজিক শারীরিক দূরত্বের কারণে নতুন জীবনাচারেও বেড়েছে হৃদরোগের ঝুঁকি। সবচেয়ে দরকার সেটা হলো সচেতনতা, আমার যেন হৃদরোগ না হয়, তাই না? একবার হৃদরোগী হয়ে গেলে তো সেই অনেক খরচার ব্যাপারও আছে, আবার অনেক আপনার তখন লিমিটেশনও
জীবনে চলে আসবে। কিন্তু আমি যদি নিজে সচেতন থাকি, প্রতিরোধ করি, এবং আমাদের হার্ট ফাউন্ডেশনের মেইন টার্গেট হলো যে আমরা রোগীদের সচেতন করতে চাই, বাংলাদেশের মানুষ যেন সুস্থ থাকে, হৃদরোগ মুক্ত থাকে, এইটাই আমাদের ইচ্ছা এবং প্রচেষ্টা। এইরকম বাস্তবতায় 29 সেপ্টেম্বর পালিত হচ্ছে ইন্টারন্যাশনাল হার্ট দিবস। এবারে প্রতিপাদ্য হৃদয় দিয়ে হৃদয়ের যত্ন নিন। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগের রাজনীতি সাধারণ মানুষের জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন উদযাপনে বাংলাদেশ আওয়ামী হকার্স লীগের আলোচনায় তিনি বলেন, গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতি করেন। আওয়ামী হকার্স লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এস.এম. জাকারিয়া হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন সংগঠনের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক হাজী মোহাম্মদ আনোয়ার হোসেন এবং অন্যরা। আওয়ামী লীগের রাজনীতি দেশের গণমানুষের জন্য রাজনীতি। তাই আমাদের নেত্রী দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার পর দেশের সাধারণ খেটে খাওয়া মানুষের যাতে কোনো কষ্ট না হয় সেজন্য নানা ধরনের পদক্ষেপ তিনি গ্রহণ করেছেন, এবং হকারদের যাতে অসুবিধা না হয় সেজন্য নানা পদক্ষেপ তিনি গ্রহণ করেছেন। তার হাত ধরে বাংলাদেশের গরিব মেহনতি মানুষের মুখে হাসি ফুটেছে। নগরের যান্ত্রিক ও সীমাবদ্ধ জীবনে ছাদ কৃষি দিতে পারে মুক্তির আনন্দ, এই বিশ্বাস ঢাকা সেনানিবাস এলাকার ছাদ কৃষি উদ্যোক্তা লুৎফুন নাহারের। মাত্র 2 বছরের প্রয়াসে সমৃদ্ধ এক ছাদ কৃষি গড়ে তুলেছেন তিনি। দেখুন শাইখ সিরাজের ছাদ কৃষি রিপোর্ট। খুব উঁচু ভবন নয় বটে, তারপরও মাটি থেকে 3 তলা সমান উঁচুতে ফল ফসলের এমন বৈচিত্র্য একসময় চিন্তাও করা যায়নি। এখন ছাদ কৃষির আয়োজনে এমন সমৃদ্ধ কৃষিক্ষেত্র রচনা করেছেন অনেকেই। এই ছাদ কৃষি উদ্যোক্তা লুৎফুন নাহার বলছেন, তার কাজ ও পরিকল্পনাগুলো ভিন্নতর। আমি এভাবে সবজি বাগানটা করতে পছন্দ করি যাতে আমার পরিবারের চাহিদাটা মিটে যায়। তখন আমি একই রকম সবজি যদি আমি করি তাহলে দেখা যায় বাকিটার জন্য আমাকে বাজারে যেতে হচ্ছে। ঠিক এটা না করার জন্য আমি সেই কাঁচামরিচ, ধনেপাতা, শাক থেকে শুরু করে সব, ফুলকপি, বাঁধাকপি সব হয়েছে, সব করি আমি। বীজ থেকে গাছের অঙ্কুরোদ্গমটাই বেশি উপভোগ করেন লুৎফুন নাহার। তাই বিভিন্ন গাছের চারা তৈরি করেন নিজেই, পাশাপাশি গুছিয়ে নিয়েছেন বছরব্যাপী শস্যাবর্তনের চিন্তাও। এই মাটিতে যখন একবার ফসল হয়ে যাবে এই মাটিতে আর কোনো সার থাকবে না। এর আগে থেকে আমি আরেকটা মাটি, কয়েক বস্তা মাটি রেডি করে রাখি যাতে আমার বাগানটা খালি না থাকে। যেহেতু আমার ডেলি সবজির চাহিদা মিঠাই আমার ছাদ বাগান, কাজে আমি মাটিটা রেডি থাকি। এই একটা যখন নিয়ে ফেলবো তখন মাটিটা দিয়ে আরেকটা চারা গাছ আমি ওখানে লাগিয়ে দিই। এই উদ্যোক্তা বলছেন, তার ছাদ কৃষি বিষয়ক জানা বোঝার সূত্র টেলিভিশন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম। ছোটবেলা থেকে সেই যে মিউজিকটা, সেটার সাথে তো আমার পরিচয়। সেই যখন থেকে বিটিভি শুরু হয়, আমারও দেশের মাটির গন্ধে আমি একটা জিনিস লাগালাম, কষ্ট করলাম, সেটা যখন টিভিতে দেখানো হলো, স্বাভাবিক আমার জিনিসটা 100 জনে দেখলো, সেটা আমাকে অবশ্যই অনুপ্রাণিত করে। এখানে রয়েছে বিভিন্ন জৈব কৃষির অনুশীলনও। এই যেমন এটা থ্রিপসের জন্য কাজ করে ব্লুটা, আর এটা হচ্ছে আপনার জাপ পোকা থেকে শুরু করে যাবতীয় পোকাগুলো এটার সাথে অ্যাটাচড হয়। ইয়েলো পোকাটা 100% মানে আপনি আপনার একটা ফলও নষ্ট হবে না, একটা সবজিও নষ্ট হবে না। এই ছাদ কৃষি হয়ে উঠেছে এক সমৃদ্ধ কৃষিক্ষেত্র। এই রঙিন উদ্যানটি প্রতিদিনই নানান ধরনের শাক, সবজি, ফল মূল, গাছপালায় শোভিত হচ্ছে, এবং পরিবারের প্রতিটি সদস্যই বুঝে গেছেন এর উপকারিতা, এর প্রয়োজনীয়তা, এবং সময়ের সাথে এই ফ্রেশ বা অর্গানিক শাকসবজি তাদের জীবনের জন্য কতটুকু প্রয়োজন। ঢাকার ক্যান্টনমেন্টের লুৎফুন নাহারের ছাদ কৃষি আয়োজন থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। বিস্তারিত ছাদ কৃষি প্রতিবেদনটি দেখবেন আগামীকাল বৃহস্পতিবার বেলা 3:05 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছি অশোক লীল্যান্ড ইফা দত্তস বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। ইকুয়েডরে কারাগারের দাঙ্গায় 30 কয়েদির মৃত্যু ও আহত বেশ কয়েকজন, মাদক চোরা কারবারিদের সংঘর্ষ বলে দাবি। বিরতির পর আপনাদের সাথে আছি চ্যানেল আই সংবাদ নিয়ে।
পহেলা অক্টোবর চ্যানেল আইয়ের 23 বছরে পদার্পণকে ঘিরে চট্টগ্রাম অফিস নানা কর্মসূচি নিয়েছে। কর্মসূচি সফল করতে আমার চ্যানেল আই দর্শক ফোরামের প্রস্তুতি সমাবেশে সভাপতিত্ব করেন অধ্যাপক ডক্টর মঞ্জুরুল কিবরিয়া। অংশ নেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফর আহমেদ, কাউন্সিলর জওহরলাল হাজারি, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সংগঠক এবং দোকান মালিক সমিতির সহসভাপতি হাজী শাহাবুদ্দিন। জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্ব সেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। শেয়ার বাজার থেকেও মূলধন তুলতে পারবেন ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা। বৃহস্পতিবার থেকে 6টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হচ্ছে। ব্যাংক ঋণের বাইরে এমন সুযোগ এসএমই খাতের জন্য নতুন যুগের সূচনা বলে মনে করছে এসএমই ফাউন্ডেশন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূঁইয়ার আশা 30 কোটি নয়, দ্রুতই এসএমই উদ্যোক্তারা বাজার থেকে 100 কোটি টাকা তুলতে পারবেন। রিজভী নামাজ জানাচ্ছেন, ব্যাংক নয়, শেয়ার বাজারই হবে শিল্প প্রতিষ্ঠার অর্থায়নের মূল উৎস। এই স্লোগান সত্যি হতে চলেছে। নতুন শিল্প প্রতিষ্ঠা এবং ব্যবসা বড় করতে 5 থেকে 30 কোটি টাকা পর্যন্ত পুঁজি তোলার কার্যক্রম শুরু হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। 2019 সালের 30 এপ্রিল ডিএসই এসএমই প্ল্যাটফর্ম চালু হয়েছে। উদ্দেশ্য পুঁজিবাজারে তালিকাভুক্তির মাধ্যমে এসএমই খাতভুক্ত কোম্পানির পুঁজি সংগ্রহ। সবশেষ 6 সেপ্টেম্বর এসএমই ফাউন্ডেশন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ সমঝোতাও সই করেছে। আমরা এই এসএমই ট্রেডিংটা শুরু করব বাংলাদেশে এই প্রথমবারের মতন। 5 কোটি থেকে 30 কোটি টাকা পর্যন্ত তারা মার্কেট থেকে তুলতে পারে এই পুঁজিবাজার থেকে। তো এখন কিন্তু এসএমইর জন্য জাস্ট ভেরি একটা ভ্যানিলা প্রোডাক্ট যেটা হচ্ছিল শেয়ার, কিন্তু পরে আমরা এসএমইর জন্য আরো অনেক নতুন প্রোডাক্ট আমরা আনবো। বৃহস্পতিবার থেকে লেনদেন শুরু হওয়ার অপেক্ষায় থাকা 6টি এসএমই প্রতিষ্ঠানগুলো হলো অরিজা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মাস্টার ফিড অ্যাগ্রোটেক লিমিটেড, অ্যাপেক্স উইভিং অ্যান্ড ফিনিশিং মিলস লিমিটেড, বেঙ্গল বিস্কিটস লিমিটেড, হিমাদ্রি লিমিটেড এবং ওয়ান্ডারল্যান্ড টয়েজ। স্মল বা মাঝারি যারা উদ্যোক্তা আছেন তাদের যে ব্যাংকের দ্বারে দ্বারে ঘুরতে হয় ক্যাপিটাল সংগ্রহ করার জন্য, তো তারা যদি ভালো ব্যবসা করতে পারেন তাহলে তারা মার্কেট থেকেও ক্যাপিটাল সংগ্রহ করতে পারবেন। অর্থাৎ আপনার শেয়ার বিক্রি করে তারা কিন্তু মার্কেট থেকে আপনার ক্যাপিটাল সংগ্রহ করতে পারবে, আইপিওর মাধ্যমে তারা টাকা সংগ্রহ করতে পারবে। এসএমই ফাউন্ডেশনের তথ্যমতে ভারতের অর্থনীতিতে এই খাতের অবদান 60%, চীন ও জাপানে প্রায় 70% আর বাংলাদেশে মাত্র 25%। ব্যাংক থেকে এসএমই উদ্যোক্তারা বছরে 1,80,000 কোটি টাকার মতো ঋণ পেলেও প্রকৃত চাহিদা কমপক্ষে 5.5 লাখ কোটি টাকা। রিজভী নাওয়াজ, চ্যানেল আই, ঢাকা। সামিট আন্তর্জাতিক সংবাদ। ইকুয়েডরের গুয়ায়াকুইল কারাগারে দাঙ্গায় 30 কয়েদি মারা গেছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। দেশটির কেন্দ্রীয় কারা বিভাগ ন্যাশনাল ব্যুরো অফ প্রিজন জানিয়েছে ইকুয়েডর ভিত্তিক মাদক চোরাচালানকারী গ্যাং লস লোবোস এবং লস সোনোরাসের কয়েদিরা কারাগারের ভেতর দাঙ্গায় জড়িয়ে পড়ায় ওই ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে কারাগারের জানালা থেকে গুলি ও বিস্ফোরক ছুঁড়ছেন কয়েদিরা। তবে তারা কিভাবে অস্ত্র পেল তা জানানো হয়নি। সেখানকার অবস্থা এখন স্থিতিশীল বলে টুইটারে জানিয়েছেন ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলেরমো লাসো। নিটোল টাটা বিশেষ সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কুইন্স পাবলিক লাইব্রেরিতে বাংলা কর্নার স্থাপন করা হয়েছে। মুজিব বর্ষ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট জেনারেল এবং কুইন্স পাবলিক লাইব্রেরি এই উদ্যোগ নেয়। যুক্তরাষ্ট্র থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন ইলিয়াস কমল। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির সবচেয়ে বড় আবাসস্থল নিউ ইয়র্কের কুইন্সবরা। সেখানে ইংরেজি, স্প্যানিশ ও চাইনিজের পর চতুর্থ বৃহৎ জনগোষ্ঠী বাংলায় কথা বলে। কুইন্স পাবলিক লাইব্রেরিতে তাই বাংলা কর্নার। এখানে বঙ্গবন্ধু, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের
ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি নিয়ে 309টি বই উপহার দিয়েছে বাংলাদেশ কনসুলেট। This is a great year for Bangladesh because this year we are observing the 50th anniversary of Bangladesh independence, and including President Biden's sent messages 206 leaders of the world, heads of government, heads of state, and other intellectuals, including Pope Francis. They sent messages to Bangladesh. বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার 50 বছর পূর্তিতে এই উদ্যোগকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেন বিশিষ্টজনেরা। সবাই মোটামুটি পেয়ে যাচ্ছে, এই বছরের শেষে বা আগামী বছরের প্রথমে হয়তো শতকরা 70-80 ভাগ পেয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা মোটামুটি আমাদের যে উন্নয়নের অগ্রযাত্রা সেটা অব্যাহত রাখবো বলে আশা করছি। These eminent academicians who always encourage us to write books, to publish books and read books. It's a big moment for the community because the library has been a permanent part, and in fact it's part of the identity of the Borough of Queens. The Queensborough Public Library is the largest circulation library in the whole country. পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতির উদ্দেশ্যে দেওয়া 32টি ভাষণের সংকলন ও বিশ্লেষণ এবং তার 75তম জন্মদিনে 75 জন বিশিষ্ট ব্যক্তির লেখা সম্বলিত বিশেষ সংকলন কুইন্স পাবলিক লাইব্রেরিতে উপহার দেন পররাষ্ট্রমন্ত্রী। ইলিয়াস কমল, চ্যানেল আই। এখন দেখবেন কৃষি সংবাদ। সিলেটে ডায়াবেটিক রোগীদের মাঝে পুষ্টি সমৃদ্ধ কালো চাল বিতরণ করেছেন কুমিল্লার কৃষক মঞ্জুর হোসেন। কালো ধানের বাণিজ্যিক উৎপাদন ও বাজার সম্প্রসারণের অংশ হিসেবেই তার এই উদ্যোগ। সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকির পাঠানো তথ্য, ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদ জানাচ্ছেন। পুষ্টিকর ও ওষুধি গুণ সম্পন্ন কালো চালের রয়েছে অসাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতা। পৃথিবীর বিভিন্ন দেশের ধারাবাহিকতায় বাংলাদেশেও শুরু হয়েছে ফাইবার, ভিটামিন, খনিজ পদার্থ ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানে ভরপুর এই কালো চালের উৎপাদন। বিজ্ঞানী ও চিকিৎসকরা দেখেছেন এই চাল ডায়াবেটিস, ওজন নিয়ন্ত্রণ, পরিপাকে সাহায্য করে। এই চাল উৎপাদনের পাশাপাশি এর গুণাগুণ ছড়িয়ে দিতে সিলেটে ডায়াবেটিস রোগীদের মাঝে চাল বিতরণের উদ্যোগ নিয়েছেন কৃষক মঞ্জুর। পৃথিবীর সবচেয়ে বড় ব্ল্যাক রাইস প্রকল্প, আর সেই প্রকল্প থেকে যে ধান চাল উৎপাদন হবে সেটা যেন ডায়াবেটিক্স, বিশেষ করে ডায়াবেটিক্স রোগীদের কাছে কিভাবে পৌঁছানো যায় সেই উদ্যোগটা গ্রহণ করার জন্য আজকে আমার সিলেটের এই আয়োজনটা। চালটা যেন তাদের কাছে বিতরণ করা যায়, তাদের কিভাবে খাওয়ানো যায়, কিভাবে বোঝানো যায়, এবং কৃষক পর্যায়ে যেন এই ধানের চাষটা বৃদ্ধি করা যায়। ডায়াবেটিস যাদেরকে সবসময় ইনসুলিন অথবা ওষুধ খেয়ে তাদের জীবনযাত্রা স্বাভাবিক করা যায়, এর জন্য আমরা চাচ্ছি সিলেটে ব্ল্যাক রাইসটা যেন আমরা প্রমোট করতে পারি এবং গরিব রোগীদেরকে আমরা সাহায্য করতে পারি রোটারির পক্ষ থেকে। ডায়াবেটিস রোগীদের জন্য এই চাল অত্যন্ত উপকারী বলছেন সিলেট ডায়াবেটিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার। এই চাল যদি আমরা খাই, সেই গ্লাইসেমিক ইনডেক্স কম থাকার কারণে রক্তের সুগার খুব তাড়াতাড়ি বাড়ে না। খাওয়ার পরে মাপলে পরে যে সুগার বেড়ে যায়, আমার মনে হয় এটা যদি সত্যিকারে সেরকম ফাইবার থাকে এবং এটা সাইন্টিফিক্যালি প্রুফ না হলে তারা মার্কেটে আসতেন না। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। হঠাৎই ভাঙন তাণ্ডব শুরু করেছে গোপালগঞ্জের মধুমতি নদী। গত 10 দিনে গৃহহীন হয়েছে 35টি পরিবারের 1.5 শতাধিক মানুষ। হুমকির মুখে আরো অন্তত 150 বসত বাড়ি। গোপালগঞ্জ থেকে আসাদুজ্জামান বাবুলের তথ্য, ভিডিও চিত্রে শমিক আহমেদ জানাচ্ছেন। মধুমতি নদীর ভাঙনে প্রতিদিনই ভাঙছে নতুন নতুন এলাকা। গোপালগঞ্জের জালালাবাদ ইউনিয়নের ইছাখালী গ্রামের অন্তত 4 কিলোমিটার এলাকা ভেঙেছে। কমপক্ষে 200 একর ফসলি জমি ও 35টি বসতভিটা নদীতে বিলীন হয়েছে। মানবেতর জীবনযাপন করছে খোলা আকাশের নিচে সড়কে আশ্রয় নেওয়া গৃহহীন মানুষ। আমাকে বাড়িঘর নদী ঘরে বিলীন হয়ে গেছে, 2 জনের বাবু হয়েছে, এখন রাস্তাঘাটে থেকে বেড়াতে হচ্ছে, সমস্যা হচ্ছে আমাকে। আমি পড়ালেখা করি, আমাকে কলেজে পরীক্ষা চলতেছে, পড়তে সমস্যা হচ্ছে। ডিসি সাহেব এখানে আসছেন, ভালো কথা বলছেন এবং বলছে এই সব জায়গা বাঁশ গাড়িয়ে বস্তা ফেলাইয়ে পানি বন্ধ কর ভাঙা, কিন্তু সে কথা কোনো কার্যকারী হয়নি। পানি উন্নয়ন বোর্ড সেটা মানেও নাই, করেও নাই। যে অবস্থা আমাদের নদী ভাঙনের কারণে জন্য আমরা রাত্রে ঘুমাইতে পারি না, আতঙ্কের ভিতর থাকি। জায়গা একটা স্থায়ী বাদ দেওয়া
হোক এবং আমাদেরকে সবাইকে আশ্রয় দেওয়া হোক। আমাকে কোনো পথ নাই, আমরা যদি সাহায্য আপনাকে না করেন তাহলে আমরা কি করে বেড়াবো, আমরা বাইসে বেড়াবো। বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকাতে অস্থায়ী ব্যবস্থা নিচ্ছে পানি উন্নয়ন বোর্ড। আমি আশঙ্কাগ্রস্ত যে ওইখানে আসলে যেহেতু অস্থায়ী এটা ক্রমান্বয়ে ভাঙতে আছে এবং সেখানে আসলে বড় ধরনের ইনভেস্টমেন্ট দরকার, সেটা অস্থায়ী কাজ দিয়ে ঠেকানো মুশকিল হয়ে যাবে। ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা ও পুনর্বাসন সহায়তার দাবি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর। সৌমিক আহমেদ, চ্যানেল আই। পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে বুধবার লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে, তবে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 5 পয়েন্ট বেড়ে ৭,৩০২ পয়েন্টে দাঁড়িয়েছে। হাতবদল হয়েছে ৩৭৬টি কোম্পানি ২,২৬৯ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে ১৩৩ কোটি ৭৩ লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে ১১৫টির, কমেছে ২২৩টির, অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ারের দাম। সংবাদে আবারও অশোক লিল্যান্ড ইফা দত্তস বিরতি, আর বিরতির পর খেলার খবরে থাকছে পিএসজি জার্সিতে মেসির প্রথম গোলে ম্যান সিটির হার, মলদোভিয়ান ক্লাব শেরিফের শিকার ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল খেলার খবর। পিএসজি জার্সিতে প্রথম গোল পেলেন লিওনেল মেসি। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে মেসি ও গেই 2 গোলে ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে পিএসজি। আরেক ম্যাচে পোর্টোকে 5-1 গোলে বিধ্বস্ত করেছে লিভারপুল। আর চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে হারিয়ে চমক দেখিয়েছে শেরিফ। সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিং এর সিওও সহ 3 জনকে গ্রেফতার করেছে র্যাব। প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ। রাজনৈতিক দলের ঐক্যমতে নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া উচিত বললেন সিইসি। 848টি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা। 9 দিন ধরে দেশে করোনা শনাক্তের হার 5% নিচে। 4 মাসের বেশি সময় পর একদিনে 17 জনের মৃত্যু। রাজধানী সহ 7টি বিভাগীয় শহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, শিক্ষার্থীদের ভোগান্তি কমানোর উদ্যোগ। এবং এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, প্রধান শিক্ষক পদে 15 লাখ টাকা পর্যন্ত দিতে হয় বলে টিআইবির প্রতিবেদন।